না 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 কেউ কোনো মিথ্যে কথা বলছে না। তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। আমাকে ইন্টারভিউ কেন দিতে হবে? আমি তো এখানে কোনো চাকরির জন্য আসিনি। যদি চাকরির জন্য আসতাম তাহলে ইন্টারভিউ দিতাম। আপনার মেয়েকে বিয়ে করব, তার জন্য ইন্টারভিউ দিতে হবে? বাবারে, একটা ভালো কোম্পানিতে চাকরি করতে গেলে তার একটা ইন্টারভিউ লাগে। আর আমি আমার মেয়েকে বিয়ে দিব, তার জন্য ইন্টারভিউ দেবে না? মা, তুমি এসব কি বলছো? তুমি এসব কি করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রাহুল আমাকে বিয়ে করবে, এখানে ইন্টারভিউ দেওয়ার কি আছে? তাছাড়া আমি তো রাহুলকে খুব ভালো করেই চিনি। আছে রে মা, আছে। ইন্টারভিউ নেওয়ার অনেক প্রয়োজন আছে। তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে তুই এই ব্যাপারটা বুঝতি। তোর বাবা মারা গেছে আজ 10 বছর। এই কোম্পানিটাকে কিভাবে আমি চালাচ্ছি সেটা আমিই জানি। আর তাছাড়া দুনিয়াতে চলতে গেলে একটু চোখ কান খোলা রাখতে হয়। ওকে, ঠিক আছে, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। বলুন, আপনি আমাকে কি প্রশ্ন করতে চান? আচ্ছা বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে তাহলে তুমি সেই টাকা দিয়ে কি করবে? আপনি যদি এই কোশ্চেনটা কোনো রাস্তার ছেলেকেও জিজ্ঞেস করেন যে তোমার কাছে যদি 1 কোটি টাকা থাকে তুমি কি করবে, সে খুবই সহজেই অ্যান্সার করবে যে আমার কাছে 1 কোটি টাকা থাকলে আমি এটা এনজয় করব, দেশের বাইরে যাব 4-5টা বডিগার্ড নিয়ে, তারপর বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো আড্ডা দিব, কারণ জীবন তো একটাই, এটাকে এনজয় করতে হবে না? কি বলো? হ্যাঁ মা, রাহুল কিন্তু একদম ঠিক কথাই বলেছে। টাকা পয়সা থাকলে তো মানুষ এনজয়ই করে, আর এরকমটাই তো হয়। আসলে কি জানিস, একটা প্রশ্নের সঠিক উত্তর হয়েছে কিনা সেই প্রশ্নটা আরেকজনকে করতে হয়, তখন বোঝা যায় কে কি উত্তর দিল। এরকম একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তুমি আবার কাকে খুঁজবে? ও ছাড়া তো এখানে আর কেউ নেই যে তোমার প্রশ্নের উত্তর দিবে। আরে একটু অপেক্ষা কর না, আমি একজনকে আসতে বলেছি, ও আসুক, তখনই সব জানতে পারবি। ওফ মা, কে আসছে আর তুমি কাকে আসতে বলছো? ওই ছেলেটা আর কেউ নয়, সাগর। ওই যে চলে এসেছে সাগর, এসো বসো। মা, তুমি এই ছোট লোকের বাচ্চাটাকে এখানে ডেকেছো কেন? আচ্ছা, তোমার কি কিচ্ছু মনে নেই রাস্তায় আমাদের সাথে কেমন ব্যবহার করেছিল? এই তুমি কি বললে? এই ছোট লোকের বাচ্চা তোমাদের সাথে খারাপ ব্যবহার করছিল? চুপ, চুপ করো, তোমরা চুপ করো। তুমি ওকে ছোট লোক কেন বলছো? তুই রাহুলকে ভালোবাসিস, এই জন্য তুই ওকে পছন্দ করতেই পারিস, কিন্তু সাগরও ছেলে হিসেবে খারাপ না। এই জন্যই সেম প্রশ্নটাই আমি সাগরকেই করতে চাই। মা, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা তো পুরো নষ্ট হয়ে গেছে। যে প্রশ্নটা তুমি রাহুলকে করবে সেটা কিনা তুমি এই কামলা ছোট লোকের বাচ্চাটা কি করবে? আচ্ছা তুমি চুপ করো, আর প্রশ্নটা করতে দাও, দেখি না এই কামলার বাচ্চা কি অ্যান্সার করে। আচ্ছা সাগর, তুমি বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে তুমি তখন সেই টাকা দিয়ে কি করবে? আমি সবার আগে চিন্তা করুম 1 কোটি টাকা দিয়া একটা ব্যবসা করা। 1 কোটি টাকা কিভাবে 2 কোটি টাকা হইব সেই চিন্তাটা করুম। আমি যদি টাকা পয়সা অন্যান্য কাজে অপচয় করি তাহলে তো আমার কোম্পানি নষ্ট হয়ে যাব, আমার ব্যবসার উন্নতি হইব না। আমি যা কিছু করুম হিসাব নিকাশ করে করুম, ভবিষ্যতের কথা চিন্তা করুম, এইটাই আমার চাওয়া। বাহ, সুন্দর উত্তর, গুড বয়। আচ্ছা রাহুল, তুমি এবার বলো তো, তোমাকে যদি আমি বলি আমার মেয়েকে নিয়ে হানিমুনে যেতে, তাহলে তুমি কোথায় যাবে? আমার খুবই ইচ্ছে আপনার মেয়েকে বিয়ে করা, আর আপনার মেয়েকে বিয়ে করে আপনার কাছ থেকে আমি 50 লাখ টাকা নিব, আর ওই 50 লাখ টাকা নিয়ে বিভিন্ন দেশে আমরা দুজন ঘুরবো, হানিমুন করব, কারণ আমরা দুজন সে সময় স্বামী স্ত্রী, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো, এটাই আমাদের কাজ। দেশে থেকে আমরা কি করব বলো? দেশকে থাকার মতো একটা জায়গা হলো। আচ্ছা সাগর, এবার তুমি বলো তো, তোমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে আর আমি যদি বলি আমার মেয়েকে নিয়ে তুমি কোথায় হানিমুনে যাবে, তাহলে তুমি কোথায় যাবে? ম্যাডাম, প্রথম কথা হইতেছে আপনার মায়ের লগে আমার বিয়ে হইব, এইটা আমার বিশ্বাস হয় না, কিংবা এটা সম্ভবও না।
হইব কিনা আমি জানি না, যদি হয়, আল্লাহ যদি চায়, তাইলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করুম। আমাকে দেশটা তো অনেক সুন্দর, আমাকে দেশে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনার মায়ের নিয়ে যাবো। টাকা পয়সা যেন কম খরচ হয় সেইভাবে আমি চিন্তা করুম। বুঝতে পেরেছি। যেহেতু তুমি কোনো দেশে নিয়ে যেতে পারবে না বা যেতে চাচ্ছ না, তুমি টাকাটা সঞ্চয় করতে চাচ্ছ, এই তো, ব্যবসা বাণিজ্য করার জন্য বা ভবিষ্যতের জন্য, তাই না? ঠিক আছে সোনিয়া, আমি এবার ঠিক করলাম তোর বিয়ে রাহুলের সঙ্গে না, সাগরের সাথেই হবে। মা তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এই সামান্য একটা রিক্সা চালককে আমি বিয়ে করব? তুমি কি এসব কথা বলে আমাকে অপমান করছো? সোনিয়া চুপ করো, তুমি চুপ করো, একদম কথা বলবে না এখানে। আচ্ছা, আপনি আমাকে কেন রিজেক্ট করলেন? আচ্ছা, আমাকে রিজেক্ট করলেন, আমি এটা মানলাম, কিন্তু আপনার মেয়েকে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চাচ্ছেন কেন? আপনার রিক্সাওয়ালা আপনার মেয়েকে কি দিবে? একটা রিক্সাওয়ালার মধ্যে কি এমন আছে যে আপনার মেয়েকে আপনি তার সাথে বিয়ে দিতে চাচ্ছেন? শোনো রাহুল, আমি আমার মেয়ের যোগ্য পাত্র হিসাবে সাগরকেই বাছাই করলাম। আর তুমি যতই বড় হও না কেন, তার আগে মানুষ হওয়া প্রয়োজন। সেই মানুষটা তোমার মধ্যে আমি দেখছি না, সেই মনুষ্যত্ব তোমার মধ্যে নেই, যা দেখেছি আমি সাগরের মধ্যে। মা, আমি কিছুতে এই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করতে পারবো না, ও তো আমাদের মতো না। সোনিয়া, সময় তোমাকে সব শিখিয়ে দেবে, কে বড় কে ছোট, কে ভালো কে মন্দ। সোনিয়া, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি ভেবে দেখো যে তুমি এখন কি করবে। এখানে আর থাকার মতো পরিবেশ নাই। সাগর, তুমি কোথায় যাচ্ছ? বসো। জি বলেন। তুমি নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে আমি এই সিদ্ধান্ত কেন নিলাম। শোনো সাগর, যেই দিন তোমার রিক্সার সাথে আমার গাড়ির ধাক্কা লেগেছিল, সেই দিনই তোমার কথাবার্তা শুনে আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল ছেলেটা ভালো, যে ছেলেটা নীতিবান। তারপর আমি তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি এবং তোমার ইন্টারভিউ নিয়েছি। সেই ইন্টারভিউতে তুমি পাশ করেছিলে, আর আজকে যে এলে এই ইন্টারভিউতেও তুমি পাশ করেছো। আর সব কিছু জেনে শুনে আমার মনে হলো আমার মেয়ের জন্য তুমিই পারফেক্ট। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আর বিয়ের পর তোমাকে তো আমি ঘর জামাই রাখবো না, বসিয়ে বসিয়েও খাওয়াবো না। তুমি একটা শিক্ষিত ছেলে, আমার কোম্পানিতে তোমাকে ম্যানেজারের চাকরিটা দিয়ে দিব, তারপর সব তুমি দেখে শুনে রাখবে, আর আমার মুক্তি। আগামীকাল তোমার মায়ের সাথে আমি বিয়ের ব্যাপারে আলাপ করতে যাব, বলে রেখো। আমি আমি আপনার সব কথা বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আপনার মেয়ে কি রাজি হইব আমার লগে বিয়ে করতে? এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমার মেয়েকে রাজি করার দায়িত্ব আমার। তুমি শুধু নিষ্ঠা আর সততা নিয়ে থাকো। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? হ্যাঁ, থাপ্পড় মেরেছি। তোকে মারবো না তো আমি কি করব? ছোট লোকের বাচ্চা, একবার নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? কোথায় তুই আর কোথায় আমি? কিন্তু তোমার মা তো আমাকে বলেছিল তোমাকে বুঝিয়ে শুনিয়ে তারপর বিয়ে দিবে। তো আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি এরকম কেন করছো? এই, আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা তোর আছে? নাই। আমার স্বামী তো দূরে থাক, আমাদের বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতাও তো তোর নেই। তোর মতো একটা 2 টাকার রিক্সাওয়ালাকে আমি স্বামী হিসেবে মেনে নিব? কখনোই মেনে নিব না। শোন, তুই ভুলে যাস না যে আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুই। কিন্তু আমাকে যদি তোমার পছন্দ নাই হয় বা নাই হতো, তাহলে তুমি আগেই বলে দিতে পারতে, আমি তো জোর করতাম না, তাই না? শোন, আমার না কোনো ইচ্ছা ছিল না তোর মতো একটা ছোট লোককে বিয়ে করার।
শুধু মা ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করিয়েছে তোর সাথে, তাই আমি বিয়ে করেছি। তা না হলে কখনোই তোর মতো ছোট লোককে বিয়ে করতাম না। শুধুমাত্র আমার মায়ের কারণে তোকে আমি বলতে পারিনি, কিন্তু তোর মতো একটা ছোট লোককে আমি কোনোদিনই স্বামী হিসেবে মেনে নেব না। দেখো, আমার কথাটা শোনো। বিয়েটা যেমনভাবে হোক না কেন, আমাদের তো বিয়ে হয়ে গেছে। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। স্বামী? কিসের স্বামী? তোর মতো একটা ছোট লোককে আমি আমার স্বামী হিসেবে তো মানি না। শোন, স্বামীর অধিকার নিয়ে কোনোদিন আমার সামনে আসবি না, আর যদি কখনো আসিস তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। না না না, সমস্যা নাই। আমি তোমাকে জোর করব না। জোর করে তোমার সাথে কিছু একটা করব, সেটা আমার পক্ষে সম্ভব না। তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে? দাঁড়া, তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। আরে তুই যদি এই বাড়ি থেকে চলে যাস, আমি আমার মাকে কি বলবো? আমার মা যদি আমার উপর রাগ করে, তোকে যদি খুঁজে না পাই, তখন আমি এই বাড়ির একমাত্র মেয়ে। মা যদি কোনো সম্পত্তি আমার নামে লেখে না দেয়, তখন আমি কোথায় যাব? আমার কি অবস্থা হবে? তোকে এই বাড়িতেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আরে এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস তোর মতো একটা ছোট লোকের সাথে আমি একই বিছানায় বেড শেয়ার করব? কখনো না। যা, একটা বালিশ নিয়ে ফ্লোরে যা, ফ্লোরে ঘুমাবি তুই। যা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে চাইবে আমি ঠিক ওইভাবেই কাজ করব। শালা কামলার বাচ্চা কামলা। আমার সোনার ডিম পড়া হাঁস তুই বিয়া করে ফেলাইনি। আমার কোটিপতি হওয়ার স্বপ্ন ওই কামলার বাচ্চায় সর্বশেষ করে ফেলাই। আমি রাহুল, আমি কি অত সহজে হার মানব? আমি অত সহজে হার মানার পোলা না। আমি গ্রাম থেকে উঠে আসছি, উঠে আসা বড় লোকের অভিনয় করে চলতেছি। আমি ঠিকই আমার অভিনয়ের জাদু দিয়া আবার সোনিয়ারে বশ করে ফেলাম, আর ওই কামলার বাচ্চারে সোনিয়ার থেকে দূরে ঠেলে দেব। হ্যাঁ শুনুন, অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, খুব আর্জেন্ট। মা, তুমি কাজটা একদম ঠিক করো নাই। কোন কাজটা সাগর? এই যে সোনিয়ার মতের বিরুদ্ধে আমাদের বিয়ে দিয়েছো। দেখো সাগর, কোনো বাপ মাই চায় না তার মেয়েটা অপাত্রে যাক। আমিও সেভাবেই চিন্তা করেছি। তোমাকে আমার ভালো মনে হয়েছে, সুপাত্র মনে হয়েছে, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছি। আর শোনো, আমি মানুষ চিনতে ভুল করি না। সোনিয়া এখন প্রথম প্রথম তোমাকে অপছন্দ করছে, কিন্তু যখন সময় পার হয়ে যাবে তখন ঠিকই তোমাকে পছন্দ করা শুরু করবে। আচ্ছা সাগর, তুমি আমার মেয়ে সোনিয়ার মন জয় করতে পারবে না? হ্যাঁ 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 মা, আমি অবশ্যই পারবো, আমি চেষ্টা করব। ভালো। এখন সোনিয়া কোথায়? মা, তোমার এই কাজকর্ম দেখে আমার মাথায় আগুন ধরে গেছে। আজকে আমার এই দিনটাও দেখতে হলো, একজন রিকশাওয়ালার সাথে আমার সংসার করতে হচ্ছে। সোনিয়া, তুমি সম্মান দিয়ে কথা বলো, ও তোমার স্বামী। শোনো মা, তোমার কথায় বাধ্য হয়ে ওকে আমি বিয়ে করছি। আমার কোনো ইচ্ছা ছিল না এরকম রিকশাওয়ালা ছোট লোককে বিয়ে করতে। এখন আমরা যেহেতু বিয়েই করে ফেলেছি, আমাদের স্বামী স্ত্রীর কথা তুমি এর মধ্যে না গলায় না তো। আমাদেরটা আমাদেরকে বুঝতে দাও। আহা সোনিয়া, বেশি কথা না বলে যা খাবারের ব্যবস্থা কর, আমারও ক্ষুধা লাগছে, খাবো। হ্যাঁ মা, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমি করেছি। ওর জন্য তো আমি স্পেশাল খাবার রেখেছি, বাসি পান্তা ভাত, ওইগুলো আমি রেখে দিয়েছি, যে খেয়ে নিলেই হয়। খবরদার আজে বাজে কথা বলবি না। মা, এই যে সাগর রিকশাওয়ালা কামলা, ও থাকতে আমাদের বাড়ির ভাতগুলো কেন নষ্ট হবে তুমি আমাকে বলো তো? তাছাড়া ও তো এরকম বাসি পান্তা ভাত খেয়েই অভ্যস্ত। এখন যদি খায় তাহলে সমস্যা কোথায়? তাছাড়া এখন যদি হঠাৎ করে বড়লোক হয়ে, মানে বড়লোক মেয়েকে বিয়ে করে
ওই বড়লোকি খাবার খায় পেটে সমস্যা হবে না, বদ হজম হবে তো। তার থেকে ভালো ওই পান্তাবাতি খা। আসলে কুকুরের পেটে তো আর ঘি হজম হয় না। সোনিয়া, তুই যাকে ছোট লোক রিক্সাওয়ালা বলছিস, ওর কাছ থেকে তোর অনেক কিছু শেখা উচিত, বিশেষ করে ভদ্রতা। তুই অভদ্র মেয়ে হয়েছিস, ভদ্রতা শিখিসনি। মা প্লিজ তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো। মা, এই রিক্সাওয়ালা ছোট লোকের বাচ্চাটা আমার থেকে বড় হয়ে গেল তোমার কাছে। আমি ওর মতো ছোট লোকের বাচ্চার সাথে এক টেবিলে বসে কখনোই খাবো না। আমার তোর সাথে বসে কথা বলতে ঘৃণা লাগছে। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। মা তুমি বাদ দাও না এইসব কথা, এখন তো খাবার সময় হয়ে গেছে। না বাবা, তুমি কেন পান্তা একা খাবে? তোমার সাথে আজকে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পানি পান্তা খাবো। আমার ছোটবেলায় এটা খুব খেতে ভালো লাগতো। মা তুমি ওষুধ ঠিক মতো খাইছো? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার রুমে কি করিস? আর তুই আমার রুমে ঢুকে আমার বেডের উপর বসে আছিস? যা বের হ। কি ব্যাপার রাহুল, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। কি ব্যাপার, ও এখানে কেন? তুমি ওকে আমাদের বেডরুম পর্যন্ত নিয়ে এসছো? আমাদের বেডরুম মানে? কোনটা আমাদের বেডরুম? এই শোন, এইটা না আমার বাড়ি, আর এটা আমার বেডরুম। আমার বেডরুমে কে আসলো না আসলো তুই বলার কি? তোর তো সেই অধিকার নেই। এই বাড়ি আমার, সবকিছু আমার। এই তুই বেরো, বেরো এখান থেকে, যা। এই চুপ থাক তো। আমি আর রাহুল এখানে একটু সময় কাটাবো। তুই এখান থেকে বের হ, বের হয়ে যা। কি বললা তুমি? মানে তুমি এখানে একটু সময়? কি বলতেছো তুমি সব? মানে কি বলতেছো আমি বুঝলাম না। আমি তোমার স্বামী। স্বামী? কিসের স্বামী? আমার মা জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে। আমি তো তোকে স্বামী হিসেবে মানিই না। তোর মতো একটা ছোট লোক রিক্সাওয়ালাকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিব? কোনোদিনও না। যা বের হ। এই, তোকে সোনিয়া কি বলতেছে তুই বুঝতে পারতেছিস না? তুই এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যা। কি রে, তোর কি লজ্জা শরম নাই? তুই এখনো দাঁড়িয়ে আছিস? বের হ। এই তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন কথা বলতেছিস? সোনিয়া, সোনিয়া তো তোকে স্বামী হিসেবে মানেই না। শুধুমাত্র তোরা স্বামী স্ত্রী খাতা কলমে, তাই ছাড়া অন্য কিচ্ছুতে না। আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি। বের হ। সোনিয়া! তুই আমাকে থাপ্পড় মারলি? হ্যাঁ মারলাম। আমার সামনে তুই নোংরামি করবি, খারাপ কিছু করবে, সেটা আমি মাইনে নেব? এটা তো হইতে পারে না। এই জন্য তোকে আমি মারছি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই আমি তো নির্লজ্জতারে ঘৃণা করি, আমি ঘৃণা করি। তুই তুই কিন্তু খুবই বাড়াবাড়ি শুরু করছিস। এই তুই চুপ কর, চুপ কর। আমি ভদ্র দেখে এতক্ষণ চুপচাপ আছি, আর না হলে এতক্ষণ তোর গায়ে হাত তুলতাম। বেরো, যা যা খুঁজেছি, যা। তুই আজকে আমার সাথে এরকম ব্যবহার করলি না? তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় ওই ব্যবস্থা আমি করব। সোনিয়া, সোনিয়া, কোথায় গেলি? এখানে আয়। কি হয়েছে মা? এভাবে ডাকছো কেন? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আজকে চোরের একদিন কি আমার একদিন। আমি আলমারিতে টাকা রেখেছিলাম, সেই টাকা তো এখন দেখছি না। বলো কি? মানে তোমার আলমারি থেকে টাকা নিয়ে গেছে, চুরি করেছে? এত বড় সাহস কার? আরে সেটাই তো বুঝতে পারছি না। আমার রুমে তো কাজের লোকদের যাওয়া নিষেধ, কিন্তু আমার আলমারি থেকে টাকাটা নিল কে? আর তাছাড়া ওদের মধ্যে যদি কেউ চুরিও করতো তাহলে তো বাড়ি ছেড়ে পালাতো, কেউ তো পালায়নি। এতগুলো টাকা আলমারি থেকে কোথায় যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। টাকাগুলো কে নিল, কোথায় গেল? মা, আমি বুঝতে পেরেছি তোমার আলমারি থেকে টাকাটা কে নিয়েছে। আচ্ছা মা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে প্রুভ করে দিচ্ছি টাকাটা কে নিয়েছে।
আরে কি কি ব্যাপার, তুমি আমার ব্যাগটা এভাবে চোরের মতো চেক করছো কেন? আরে সোনিয়া, কি করছিস? ওর ব্যাগ কেন চেক করতেছিস? এই কি পাগল হয়ে গেলি নাকি? এবার চোরকে হাতে নাতে ধরার জন্যই ব্যাগটা নিয়ে আসলাম। আরে এসব তুই কি বলছিস? হাতে নাতে চোর ধরা মানে? হ্যাঁ, তুই তো সব উল্টাপাল্টা কথা বলছিস। আমি আমি গরিব মানুষ দেখে আমাকে এইভাবে অপমান অপদস্থ করা কিন্তু ঠিক না। আমি গরিব হতে পারি, এটা ঠিক কথা, কিন্তু আমি তো চোর না। হ্যাঁ, একদম চুপ থাক। শোন সোনিয়া, জামাই চোর হতে পারে না। ব্যাগটা ভালোভাবে চেক করলেই না বোঝা যাবে যে কে সাধু আর কে চোর। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা চেক করার দরকার তো, ঠিক আছে তুমি খোলো, দেখো দেখো। মা, ব্যাগটা চেক করো তো, কারণ এর মধ্যেই টাকাটা আছে। খোলো খোলো দেখি। আরে আরে দেখেছো, আমি তোমাকে বলেছি না টাকাটা এই চুরি করেছে। দেখো, তোমার টাকাগুলো আলমারি থেকে এই সরিয়েছে। না মানে আমি মা, দেখেছো তুমি, তোমাকে আমি বলেছিলাম না যে এই ছেলেটা ভালো না, একটা ছোট লোক রিকশাওয়ালা, টাকার লোভ তো সামলাইতে পারলো না, তোমার আলমারি থেকে টাকা চুরি করলো। এবার এবার তুমি কি বলবে? আমি সত্যি করে বলছি, আমি একদম সত্যি করে বলছি, এই ব্যাগের টাকাগুলো কিভাবে আসলে আমি জানি না, আমি সত্যি জানি না। এই চুপ থাক তুই। ধরা পড়ার পর না প্রত্যেকটা চোরে একই কথা বলে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি, পুলিশ আসলে তারপর বুঝবে। সোনিয়া, পুলিশকে কল দেওয়ার কোনো দরকার নেই। কি বলো তুমি মা? পুলিশকে কল দিব না মানে? হাতে নাতে চোর ধরেছি, এখন কি এভাবেই ছেড়ে দিব? এতে ওর তো সাহস বেড়ে যাবে। আজকে 50,000 টাকা চুরি করেছে, আর কালকে এর থেকে বেশি অঙ্কের টাকা চুরি করবে, তখন তুমি কি করবে? ওয়েট ওয়েট সোনিয়া, তুই টাকার কথা কি করে জানলি? আমার তো 50,000 টাকা চুরি যায়নি। তুমি তো একটু আগে বললে যে 50,000 টাকা চুরি হয়েছে। তুই যখন আলমারির থেকে টাকা নিচ্ছিলি, নিয়ে সাগরের ব্যাগে দিয়েছিলি, আমি সব দেখেছি। আহা মা, তুমি তোমার মেয়েকে অবিশ্বাস করছো। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি কেন ওই ছোট লোকের বাচ্চার ব্যাগে টাকা রাখবো? জামাইকে চোর প্রমাণ করে তুই বাড়ি থেকে বের করতে চাচ্ছিলি, তোর মিথ্যাতে আবার ধরা পড়ে গেল না? তারপরও তোকে আমি একটু বাজিয়ে দেখলাম যে তুই কি বলিস। আমি কখনোই বিশ্বাস করতাম না যে সাগর টাকাটা চুরি করেছে। সাগর বাবা, তুমি কিছুই করনি। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে মাপ চাইছি। না 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 না, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ মা? তুমি তো আমার মুরব্বী, তোমার কাছ থেকে অনেক কিছু আমার শেখার আছে, আমি মনে কিছু করিনি। মানুষ হয় কিভাবে সেটা তুই দেখে নে, শিখে নে। এরপর যদি তুই আমার সামনে কোনো খারাপ ব্যবহার করিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই ভেবেছিলি জামাইকে চোর বানাবি আমার চোখের সামনে, কিন্তু এটা সম্ভব নয়। যা, চলে যা। সাগর বাবাজি, তুমি ওর কথায় কিছু মনে করো না। ঠিক আছে। জহির, তোমাকে যে দলিল করে নিয়ে আসতে বলেছিলাম, সব দলিলপত্র ঠিক করে এনেছো তো? জি ম্যাডাম, সবকিছু ঠিক আছে, তারপর আপনি একবার চেক করেন। আরে না না, চেক করতে হবে না, তুমি আমার বিশ্বস্ত লোক, তুমি চেক করে নিয়েছো, আমাকে আর চেক করতে হবে না। দেখি কোথায় সিগনেচার করতে হবে আমাকে বলে দাও। এই যে ম্যাডাম, এইখানে। কলমটা দাও। হ্যাঁ, ও এই তো সাগর চলে এসেছো, বসো। নাও, এই জায়গাটা একটু সই করে দাও। হ্যাঁ, হয়েছে, দাও। আচ্ছা সাগর, এই দলিলে যে সিগনেচার করতে বললাম, তুমি তো জিজ্ঞেসও করলে না কেন, কোথায়, এবং পড়েও তো দেখলে না। না মা, আমার জিজ্ঞাসা করার কোনো কিছু নাই,
তুমি আমার মা, তুমি তো আমার ক্ষতি চাবা না, আমি জানি সেই বিশ্বাসটা আমার আছে। তোমার কথায় আমি খুব খুশি হলাম। আচ্ছা, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। ও হলো জহির, আমাদের অফিসের, আর ও সাগর, আমার একমাত্র মেয়ের জামাই। শোনো জহির, কাল থেকে আমার মেয়ের জামাই অফিসে যাবে। ওকে কাজগুলো সুন্দর মতো সব বুঝিয়ে দেবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি সব কিছু আপনাকে বুঝাই দেব। মা, আমি বাইরে যাচ্ছি, শপিং করব। আমার 1 লক্ষ টাকা লাগবে, আমাকে টাকাটা দাও। আরে 1 লাখ টাকা লাগবে মানে? দুদিন আগেই তো তোকে আমি টাকা দিলাম। হ্যাঁ, তুমি আমাকে টাকা দিয়েছো, সেটা তো শেষ হয়ে গেছে, এখন তো আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও। আশ্চর্য, তোর টাকা লাগবে তুই জামাইয়ের কাছে চা, তুই আমার কাছে যাচ্ছিস কেন? মা, তুমি আমাকে কি বলছো? আমি ওর কাছে টাকা চাইবো? আমি ওর কাছে কেন টাকা চাইবো তুমি আমাকে বলো তো? ও আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবে? ওর ওরকম সামর্থ্য আছে? 1 লক্ষ টাকা কখনো নিজের চোখে দেখেছে? মা দেখো, কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে চাই না, তুমি আমাকে টাকাটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন সোনিয়া, ইদানিং তুই অনেক টাকা পয়সা খরচ করছিস। আমি এরপরে আর তোকে 1টি টাকাও দেব না। যদি টাকা লাগে এরপর থেকে আমার কাছে না, তুই জামাইয়ের কাছে চাবি। তো যা যা প্রয়োজন সব জামাই মিট আপ করবে। কি বললে মা? আমি এই ছোট লোকের বাচ্চাটার কাছ থেকে টাকা চেয়ে নিব? ওকে আমার কৈফিয়ত দিতে হবে? কখনোই না, আমি দিব না। প্রয়োজন হলে আমি টাকাই নিব না, আমার টাকা লাগবে না। জহির নাও, এগুলো বুঝে নাও, যাও। আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি। হ্যাঁ, কাজগুলো এগিয়ে রাখো। মা শোনো, আমি কোনো ছোট লোক রিক্সাওয়ালার সাথে সংসার করতে পারবো না। ওর থেকে না রাহুল অনেক ভালো। সোনিয়া, তুই কিন্তু আমার মাথাটা খারাপ করিস না। কেন কেন তুই পাগলামি শুরু করেছিস? মা, আমি কোনো পাগলামি করছি না, পাগলামি তুমি করেছো। আর তুমি পাগলামি করে এই রিক্সাওয়ালার সাথে আমাকে বিয়ে দিয়েছো, আমাকে ব্ল্যাকমেল করেছো। দেখো মা, আমার জীবনটা তুমি এমনিতেই নষ্ট করে দিয়েছো, আমি আমার জীবনটা আর নষ্ট করতে পারবো না। দেখ সোনিয়া, আমি তোর ভালোর জন্য সবকিছু চিন্তা ভাবনা করে করেছি। সাগর খুব ভালো ছেলে, তোকে ওকে মেনে নিতে হবে। দেখো মা, আমি এই রিক্সাওয়ালার সাথে সংসার করতে পারবো না। আজকেই ওকে আমি ডিভোর্স দিব, আর আমি রাহুলকে বিয়ে করব। রাহুলকে বিয়ে করে সুখে শান্তিতে আমি সংসার করব। এই ছোট লোকের বাচ্চা, আজকের দিনে আমি তোকে ডিভোর্স দিব, আর ডিভোর্স পেপারে তুই সাইন করে সুন্দর মতো এই বাড়ি থেকে বের হয়ে যাবে। শোন সোনিয়া, রাহুল একটা বাজে ছেলে। আমার অর্থ সম্পদ দেখে তোকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছে। সাগর একটা ভালো ছেলে, তুই মানুষ চিনিস না কেন? মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই ছোট লোকের বাচ্চাকে আমি ডিভোর্স দিব আর রাহুলকে বিয়ে করব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। অসম্ভব। আমি বেঁচে থাকতে তোকে আমি এত বড় ভুল কখনোই হতে দেব না। ঠিক আছে মা, তোমরা এই বাড়িতে থাকো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি আমার রাহুলের কাছে চলে যাচ্ছি। খবরদার, তুই আমার সামনে কখনো আর রাহুলের কথা আনবি না, আর আজে বাজে কথা বলবি না। জামাইকে সম্মান দিয়ে কথা বলবি। রাহুলের কথা আমার সামনে। এই খবরদার, আমার মাকে স্পর্শ করবি না। ছাড় আমার মায়ের হাত। আরে আমার কথাটা শুনো, এখন রাগারাগির সময় না, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আবার দম বন্ধ হয়ে যাচ্ছে। মা, আমাকে হাসপাতালে। আসো আসো। কি ব্যাপার রাহুল, তোমাকে এই বাড়িতে কে আসতে বলেছে? রাহুলকে আমি আসতে বলেছি, কারণ প্রত্যেকটা সময় শুধু তোমার মুখ থেকে রাহুল রাহুল রাহুল, তাছাড়া আর কোনো শব্দ নেই। আর আমি এটা বুঝতে পারছি, শুধুমাত্র রাহুলের জন্য তুমি প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে খারাপ আচরণ করছো, দুর্ব্যবহার করছো। আর তাছাড়া আমি তো এই বাড়িতে আসছিলাম শুধুমাত্র তোমার মায়ের জন্য। তোমার মা তো আর বেঁচে নেই। তোমার মা যেহেতু বেঁচে নেই, তাহলে এই বাড়িতে থেকে আমি কি করবো বলো? এখন তোমার যা মন চায় তুমি তাই করো। রাহুলকে নিয়ে সুখে শান্তিতে থাকবে না কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, কারণ এই জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে আমি রাহুলের সাথে অনেক দূরে চলে যাব। পারবেন না, এই সম্পত্তি কোনো কিছু বিক্রি করতে পারবেন না,
কারণ এই সম্পত্তি সাগর স্যারের নামে লেখা। মানে দেখেন, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি মিথ্যা বলছেন। কি বলে ও? আমার মা কখনো এই ছোট লোকের বাচ্চাটাকে এই সয় সম্পত্তির দলিল দিয়ে দিতে পারে না। আমার মা তো আমাকে দিবে। দেখেন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি মিথ্যা বলছেন। না 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 কেউ কোনো মিথ্যে কথা বলছে না। আমি দলিল করেছি সাগরের নামে। যদি তোমাকে কিছু করতেই হয়, সাগরের অনুমতি নিয়ে করতে হবে। না 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 না, আমি এই সয় সম্পত্তি কোনো কিছু চাই না। কারণ মানুষের টাকা পয়সা সয় সম্পত্তি বাইরে গেলে শত্রু বাইরে যায়। আমি চাই না যে আমার শত্রু বাড়ুক। আমার সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। রাহুল, আমি অনেকক্ষণ ধরে দেখছি তোমার ফোনটা বেজেই চলেছে আর তুমি বারবার কেটে দিচ্ছ। কে ফোন করছে? তোমার বুকে সাহস থাকলে ফোন ধরো, বলো কে ফোন করেছে। মানে তুমি মানে মানে করছো কেন? কি ব্যাপার? তুমি ফোনটা কেন রিসিভ করতেছো না? ফোনটা তুমি রিসিভ করো, রিসিভ করে লাউড স্পিকারে দাও। আমরা সবাই শুনতে চাই তুমি কত ভালো মনের মানুষ। ফোনটা রিসিভ করে স্পিকারে দাও, প্রমাণ করে দাও যে তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। না মানে না মানে করো, রিসিভ করো। কি হলো, দাও। না মানে 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 করছো কেন? এখানে মানে মানে করার তো কিছু হয়নি। মা যেটা বলেছে সেটা করো না। ফোনটা রিসিভ করো আর স্পিকারে রাখো। দাও দাও, স্পিকারে দাও। তোমার সাহস থাকলে দাও স্পিকারে। আপনি কেন আমাকে ফোন ধরতেছেন না? আজকে একটা মাস হয়ে গেল ঠিক মতো বাজার সদাই নাই। পোলাডারে নিয়ে আমি কত কষ্টের মধ্যে আছি, আপনি ফোন ধরেন না কেন? সেদিন না কইলেন যে কিস্তির টাকা পাঠাইবেন? কিস্তির 15-20 হাজার টাকা জমা গেছে, আমি এত টাকা কই থেকে দিমু? প্রতিদিন কিস্তির লোকজন বাড়িতে আইতেছে, আপনি কেন ফোন ধরেন না? এদিকে আজ 2 দিন ধরে পোলাডার গায়ে জ্বর, আমি এখন কি করবো সেটা কইয়া দেন। আপনার জ্বালা যন্ত্রণায় আমার মনে হইতেছে আমি বিষ খাই না, গলায় দড়ি দেই। কি এখন বুঝতে পেরেছিস যে ও কি রকম মানুষ? ওর ভিতরে লোভ লালসা আছে। সাগর একটা ভালো ছেলে, আর আমি মানুষ চিনতে ভুল করি না। আমি ভালোভাবে বুঝতে পেরেছিলাম ওর ভিতরে অর্থ সম্পদের লোভ লালসা ছিল। আর এই ছেলেটা তোকে ভালোবাসেনি, ভালোবেসেছে আমার এই বিশাল সয় সম্পত্তি, ফ্যাক্টরি, সব কিছু। এবার মানুষ চিনতে তুই যে ভুল করেছিস, এটাকে আমি ঠিক বলেছিলাম? বেঈমান, প্রতারক, অর্থ সম্পত্তির লোভে তুই আমার সাথে প্রেম করেছিস? ছি, তোর লজ্জা করে না? তোর টাকা পয়সার উপর এত লোভ, তুই আমার সাথে প্রেম করেছিস, আমাকে ঠকিয়েছিস। বাড়িতে তোর বউ রেখা তুই আমার সাথে প্রেম করেছিস না? এর জন্যই আমি বলি যে মাঝে মধ্যে যে আমি ব্যাগের মধ্যে এত টাকা নিয়ে যাই, 10,000, 5,000, এই টাকাগুলো কে নিয়ে যায়? তুই নিয়ে যাস। তোর মতো একটা বাটপার চিটার আমার জীবনে আসবে এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। যদি সামনে আসিস না, তোকে আমি মেরে ফেলবো। যদি কোনোদিন আমার সামনে পড়িস না, তাহলে জুতা পিটা করবো। যা, বের হ। এই ছেলে, তোমার নাম্বারে আমি 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এই টাকা নিয়ে সোজা গ্রামে চলে যাবে। তোমার ছেলের জ্বর, তার চিকিৎসা করাবে। আর কোনোদিনও ঢাকা শহরে আসার চেষ্টা করবে না, গ্রামেই থেকে যাবে। এবার বুঝতে পেরেছ? অন্যের ক্ষতি চাইলে সেই ক্ষতিটা নিজেরই হয়। কার হলো? তোমার বাচ্চার। আজ আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি স্বীকার করতেছি যে আমি অভাবের দায়ে আমি সোনিয়ার সঙ্গে প্রতারণা করছি, কিন্তু আমি কথা দিচ্ছি আর কোনো দিন আমি কারোর অর্থ সম্পদের দিকে লোভ দিব না। আমি কারোর সাথে আর প্রতারণা করব না। আমার চোখ খুলে গেছে। আমার সন্তানটা অসুস্থ,
বাড়ি গিয়ে আমার সন্তানের আমার সুস্থ করতে হবে। আমি আসি, আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার মাফ করবেন। আসি। মা মা আমি মানুষ চিনতে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার জন্য যে ছেলেটা ঠিক করেছো সেই আমার জন্য পারফেক্ট। তোকে আমি বারবার বলেছিলাম যে আমি মানুষ চিনতে ভুল করিনি। এবার বুঝেছিস কে সোনা আর কে ছাই? আমি সোনাকে বেছে নিয়েছিলাম। তোর মাথায় যদি ঢুকতো তাহলে আগেই বুঝতে পারতি কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ। তুই একটা লোভী ছেলের প্রেমে পড়েই এই ভুলটা করেছিলি। আর আমরা যা করেছি আমি আর আমার জামাই মিলে মিশে বুদ্ধি করে করেছি। কিন্তু মা, হাসপাতালে তোমাকে নিয়ে গেলাম, তারপর কিভাবে কি হলো? হাসপাতালে যাওয়ার পরে আমাকে যে মৃত ঘোষণা করা হয়েছিল না, সেটাও আমাদের সাজানোর নাটক ছিল। এখন চল, এখানে আর আমাদের থেকে কোনো লাভ নেই। আমার সব কিছু সাগরের নামে লিখে দেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় যাব, কি করব তুমিই বলো। কোথায় থাকবি সেটা তো এখন আমি জানি না, তুই সাগরকে জিজ্ঞেস কর। ও যদি দয়া করে তোকে রাখে তাহলে থাকবি, তা না হলে রাস্তাঘাটে গিয়ে থাকবি। সাগর, আমার মা আর তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোথায় যাব? দয়া করে আমাকে এখানে থাকতে দাও। কি বলছেন এইসব? এই সয় সম্পত্তি সব কিছু তো আপনাদেরই। আপনাদের যেভাবে মন চায় আপনারা সেভাবে থাকবেন। মা, সাগর রাজি হয়ে গেছে, আমরা এখানে থাকতে পারবো। হ্যাঁ রে সোনিয়া, তুই এই ছোট লোক রিক্সাওয়ালাটার সাথে থাকতে পারবি তো? আমি তো এটা ভেবেই পাচ্ছি না যে তুই পারবি কি না। তোর কি একটুও খারাপ লাগবে না? মা, তুমি এভাবে বলে আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক বড় ভুল করেছি। রিক্সাওয়ালা গরিব হলেও মানুষটা অনেক ভালো, ওর মতো মানুষ হয় না। তাহলে তুই স্বীকার করলি তোর মা ভালো মানুষ চিনতে পারে। হ্যাঁ মা, তুমি মানুষ চিনতে ভুল করনি, মানুষ চিনতে তো ভুল করেছি আমি। তুমি আমার জন্য যেই মানুষটা ঠিক করেছো সেই আমার জন্য পারফেক্ট। সাগর, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা সুন্দর মতো সংসার করব। মা ঠিকই বলেছে, তোমার মতো মানুষ হয় না। তোমার মতো স্বামী পেয়ে আমি নিজে অনেক ভাগ্যবতী জানো। আমরা আমরা কালকেই বাড়িতে যাব, যে তোমার মাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আমাকে ইন্টারভিউ কেন দিতে হবে? আরে আচ্ছা আপা, আসলে যদি মনে হয় ওটা পুরো প্রপার না পাই, তুমি দিয়ে যাও। আচ্ছা দেখ সোনিয়া, তুই যাকে ছোট লোক রিক্সাওয়ালা বলছিস ওর কাছ থেকে তোর অনেক কিছু শেখা উচিত, ভদ্রতাও শেখা উচিত। ভদ্রতা ক্লিয়ার হয়নি। অ্যাকশন। সোনিয়া, এই ছোট লোক রিক্সাওয়ালার কাছ থেকে তোর অনেক কিছু শেখ। সোনিয়া, তুই যাকে ছোট ও আচ্ছা আচ্ছা। অ্যাকশন। হাতে থাপ্পড় মারলা? তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। আমাকে ইন্টারভিউ কেন দিতে হবে? আমি তো এখানে কোনো চাকরি করতে আসি নাই। আমি যদি চাকরি করতে আসতাম তাহলে না ঠিক ছিল যে আমি ইন্টারভিউ দিতে আসছি। আচ্ছা ঠিক আছে, যদি আপনার মেয়ের বিয়ের জন্য ইন্টারভিউ দিতে হয়, ওকে, আমি ইন্টারভিউ দিতে রাজি। তুমি যদি একটা ভালো চাকরি করতে যাও সেখানে একটা ইন্টারভিউ দিতে হয়। বাহ বাহ, এখন শুধু সাগর। আচ্ছা সাগর, তুমি বলো তো, তোমার কাছে যদি লাখ লাখ কোটি কোটি টাকা থাকে সেই টাকা দিয়ে তুমি কি করবে? মা, আমি কিছুতে এই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করতে পারবো না, ও তো আমাদের মতো না। সোনিয়া, সময় হলেই তুমি সব জেনে যাবে, বুঝে যাবে কাকে তুমি ছোট লোক বলছো আর কাকে তুমি বড় লোক বলছো।
নাসিব চলে যা, সোনিয়া চলে যাও, তুমি আমার দিকে আসো ঘরে। সাগর তুমি বসো। সাগর, তুমি কোথায় যাচ্ছ? বসো।